Hello students, today I will discuss about the solid state of class 12. Actually, today's topic is characteristics of solids and classification of crystalline solids. What is solid? সলিড কথাটার অ্যাকচুয়াল বাংলা অর্থ হচ্ছে কঠিন পদার্থ। তা এই কঠিন পদার্থ তো আমরা সবাই দেখেছি। তা কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, তা সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। সলিডস হ্যাভ ডেফিনিট মাস, ভলিউম অ্যান্ড শেপ। প্রত্যেকটা কঠিন পদার্থের একটা নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে এবং নির্দিষ্ট আকার আছে। সলিডের মধ্যে যে মলিকুলগুলি রয়েছে সেই মলিকুলগুলোর ইন্টারমলিকুলার ডিস্টেন্স, দুটো মলিকুলের মধ্যে যে ডিস্টেন্স সেটাকেই বলছি ইন্টারমলিকুলার ডিস্টেন্স। এই ইন্টারমলিকুলার ডিস্টেন্স আর টু শর্ট দেন লিকুইড অর গ্যাসেস। দুটো মলিকুলের পদার্থের মধ্যে যে মলিকুলগুলি রয়েছে তার মধ্যে দুটো মলিকুলের যে মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব কঠিন, তরল এবং গ্যাসের মধ্যে সবথেকে কম দূরত্ব হয় কঠিনে, তার থেকে একটু বেশি দূরত্ব হয় গ্যাস হয় তরলে, এবং এদের তুলনায় অনেক বেশি ডিস্টেন্স দুটো মলিকুলের মধ্যে দেখা যায় গ্যাসের ক্ষেত্রে। এই ইন্টারমলিকুলার ডিস্টেন্স থেকে আমরা যে কনসেপ্টে যাব সেটা হলো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। মলিকুলগুলোর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল কাজ করে সেটাকেই বলা হয় ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এবং স্বাভাবিক মলিকুলগুলো যত কাছাকাছি আসবে তত তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশানটা বেশি হবে। এবং এই যে দেখো যে সলিডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশানটা অনেক বেশি, কারণ সলিডের ক্ষেত্রে মলিকুলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্বটা কম বাকি তরল বা গ্যাসের থেকে। সলিডের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো অ্যাটম, মলিকুল বা আয়ন, যেগুলো ওই সলিডের মধ্যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল থাকে, তাদের প্রত্যেকের নির্দিষ্ট ফিক্সড পজিশান আছে। দেখো এই যে এখানে একটি সলিডের স্ট্রাকচার আমি তোমাদের দেখাচ্ছি। এই সলিডের স্ট্রাকচারটার মধ্যে এই যে অ্যাটম বা মলিকুলগুলো রয়েছে, এই অ্যাটমগুলোর নির্দিষ্ট একটা জায়গায় এরা এক একটা অ্যাটম অবস্থান করছে, তাই এদেরকে বলছে দে হ্যাভ এ ফিক্সড পজিশান। অ্যান্ড এই যে এদের যে পজিশানে, নিজস্ব পজিশানে এরা সবসময় অসিলেট করে, মানে তাদের মধ্যে একটা অসিলেশন মোশন রয়েছে। সলিড মলিকুলস অবভিয়াসলি রিজিড এবং তাদেরকে কম্প্রেস করা যায় না। প্রেশারের রেসপেক্টে সলিড মলিকুলের ক্ষেত্রে ভলিউম চেঞ্জ মানে খুবই নেগলিজেবল হয়। এছাড়া ধরো মলিকুলের ক্ষেত্রে, সলিড মলিকুলের ক্ষেত্রে যে ডিফিউশন রেট বা ব্যাপন হার সেটা অত্যন্ত কম হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে সলিড মলিকুলস আর রিজিড, সলিড মলিকুলার রিজিড ইন নেচার। এবং যেহেতু তারা রিজিড, তার ফলে তাদের মধ্যে সেই মলিকুলগুলোর জায়গা পরিবর্তন করা বা ডিফিউশন ঘটা সেটা কখনোই মানে খুব একটা ইজিলি পসিবল হচ্ছে না। নেক্সট দেখো, হোয়াট ইজ সলিড স্টেট কেমিস্ট্রি। আমরা সলিড স্টেট সম্পর্কে পড়ছি, তা একটা সলিড স্টেট কেমিস্ট্রিটা কী? সলিড স্টেট কেমিস্ট্রি ইজ দ্য branch of physical chemistry which deals about structure and property of the solid, which deals about structure and properties of the solid. এই যে আমরা সলিড নিয়ে এত আলোচনা করছি, তাই সলিড নিয়ে আলোচনা করতে গিয়ে সলিডের বিভিন্ন টাইপস হয়। সলিড কত ধরনের বা কঠিন পদার্থ কত ধরনের হয়? কঠিন পদার্থ দু ধরনের হয়, একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড আর একটা হচ্ছে অ্যামরফাস সলিড। অ্যামরফাসটা মেনলি পাউডার বা ডাস্ট হয়, আর
ক্রিস্টালাইনটা আমরা জেনারেলি যে কোনো পদার্থের ক্রিস্টাল আমরা সবাই চোখে দেখেছি যে ক্রিস্টালের একটা নির্দিষ্ট আকার থাকে এবং সেই ক্রিস্টাল অবশ্যই সেটার মধ্যে আলো পড়লে সেটা উজ্জ্বল দেখায়। আমরা সবাই এইটুকু অন্তত বেসিক সেন্সটা আমরা জানি। এই যে ক্রিস্টালাইন সলিড আর অ্যামারফাস সলিড বলছি, এই ক্রিস্টালাইন আর অ্যামারফাস সলিডের মধ্যে পার্থক্য কী? ক্রিস্টালাইন সলিডের যে অ্যাটমগুলো, সলিডের মধ্যে যে মলিকুল বা অ্যাটমগুলো রয়েছে তাদের অ্যারেঞ্জমেন্টটা, তাদের বিন্যাসটা একটা নির্দিষ্ট পদ্ধতিতে হয়। দ্যাট ইজ ক্রিস্টালাইন সলিড হ্যাজ অর্ডার্ড রিঅ্যারেঞ্জমেন্ট, বাট অ্যামারফাস সলিড হ্যাজ নো অর্ডার্ড রিঅ্যারেঞ্জমেন্ট। অ্যামারফাস সলিডের কিন্তু যে সলিড মলিকুলগুলোর কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু নির্দিষ্ট পদ্ধতিতে বা নির্দিষ্ট বিন্যাসে কিন্তু থাকে না। নেক্সট পয়েন্ট, ক্রিস্টালাইন সলিডস আর অ্যানিসোটপিক। হোয়াট ডু ইউ মিন বাই অ্যানিসোটপিক? Anisotropic means we know all matter have some physical properties like thermal expansion, electrical resistance, thermal conductivity, refractive index। তাই এই যে প্রপার্টিগুলোর কথা আমি বলছি, এই প্রপার্টিগুলো যদি কোনো সাবস্টেন্সের, কোনো একটি নির্দিষ্ট সলিড সাবস্টেন্সের এই ফিজিক্যাল প্রপার্টিগুলো যদি ওই সাবস্টেন্সের ডাইরেকশানের ওপর ডিপেন্ড করে, ওই সাবস্টেন্সের ডিরেকশানের ওপর ডিপেন্ড করে, তখন তাদেরকে বলা হচ্ছে অ্যানিসোটপিক। এবং ক্রিস্টালাইন হচ্ছে সেই ধরনের পদার্থ যাদের ক্ষেত্রে এই ফিজিক্যাল প্রপার্টিজ লাইক থার্মাল এক্সপ্যানশন or electrical resistance or thermal conductivity, এই ধরনের প্রপার্টিগুলো ওই সাবস্টেন্সের ডিরেকশানের ওপর ডিপেন্ড করে এবং ডিরেকশানের ওপর ডিপেন্ড করেই সেগুলোকে মেজার করা হয়, সেগুলোকে পরিমাপ করা হচ্ছে ডিরেকশানের ওপর ভিত্তি করে। আর অ্যানিসোটপিক কি? দিস ইজ অ্যানিসোটপিক। আর অ্যামারফাস হচ্ছে আইসোটপিক। আইসোটপিক ব্যাপারটা কি? টোটালি অপোজিট অফ অ্যানিসোটপিক। অ্যানিসোটপিক মিন্স, আমি অ্যানিসোটপিকটা আগে বলেছি, এবার আমি আইসোটপিকটা বলবো। অ্যামারফাস সলিডস আর আইসোটপিক ইন নেচার। হোয়াট ডু ইউ মিন বাই আইসোটপিক বিহেভিয়ার? দিস সিমিলার ফিজিক্যাল প্রপার্টিস অফ এ সলিড when does not depends on the direction of the solid along which they are measured। এই প্রপার্টিগুলোকে কোনো একটি পদার্থের, কোনো একটি কঠিন পদার্থের, এই পদার্থগুলিকে এই কোনো একটি কঠিন পদার্থের এই যে প্রপার্টিগুলো, আমি ফিজিক্যাল প্রপার্টিগুলোর কথা আমি তোমাদের বললাম যে কি কি বললাম, যে থার্মাল এক্সপ্যানশন, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই ধরনের পদার্থগুলো, এই ধরনের যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলি মেজার করতে বা পরিমাপ করতে যদি আমরা ডিরেকশানের ওপর ডিপেন্ড না করি, ডিরেকশানের ডিপেন্ডেবল না হয়, তবেই সেটা হয়ে যাবে আইসোটপিক। এবং এই আইসোটপিক নেচারটা হচ্ছে অ্যামরফাস সলিডের। নেক্সট পয়েন্ট, crystalline solids have sharp melting point, whereas amorphous solids have no sharp melting point. Crystalline solids have electrical and thermal conductivity। অবশ্যই ইলেকট্রিক্যাল এবং থার্মাল কন্ডাক্টিভিটি মানে যে তড়িৎ পরিবাহিতা এবং তাপ পরিবাহিতা, এগুলো ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে থাকে, কিন্তু অ্যামারফাস সলিডের ক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি মানে তাপ পরিবাহিতা এবং তড়িৎ পরিবাহিতা, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হচ্ছে তড়িৎ পরিবাহিতা এবং থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে তাপ পরিবাহিতা, এগুলো কিন্তু অ্যামারফাস সলিডের ক্ষেত্রে থাকে। দিস ইজ দ্য ডিফারেন্স, বেসিক ডিফারেন্স বিটুইন ক্রিস্টালাইন সলিড অ্যান্ড অ্যামারফাস সলিড। এছাড়া আরও কিছু ডিফারেন্স হতেই পারে, যেমন ধরো ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে একটা ডেফিনিট হিট অফ ফিউশন আছে, কিন্তু অ্যামারফাসের ক্ষেত্রে কিন্তু ডেফিনিট হিট অফ ফিউশন কিন্তু নেই। ক্রিস্টালাইন সলিডকে অ্যাকচুয়ালি আমরা
ট্রু সলিড বলতে পারি। ট্রু সলিড, TRUE, ট্রু সলিড। আমি দেখিয়ে দিচ্ছি, ক্রিস্টালাইন সলিডস আর ট্রু সলিড। ক্রিস্টালাইন সলিডকে বলা হয় ট্রু সলিড, TRUE, true solid. But amorphous solids are not like as true solid. These are the main difference of crystalline solids and amorphous solid. Next, we show some example of crystalline solid. Look at here, the crystalline solid is quartz, crystalline solid SiO2, and another amorphous solid is SiO2, which is glass বা কাঁচকে আমরা অ্যামারফাস সলিড হিসাবে বলতে পারি। এছাড়া আরও কিছু অ্যামারফাস সলিডের এক্সাম্পল আমি তোমাদের বলতে পারি। ধরো গ্লাস বা কাঁচ তো আমি বললামই, এছাড়া রাবার, প্লাস্টিক, মোম বা ওয়াক্স বলে যেটাকে, এগুলো কিন্তু সব অ্যামারফাস সলিড। আর ধরো কয়েকটি যদি আমরা ক্রিস্টালাইন সলিডের কথা বলি, যেমন ধরো আমি একটা দেখিয়েছি এখানে কোয়ার্টজের স্ট্রাকচার SiO2, যে এছাড়া আরও দু একটা বলছি। তোমরা বাড়িতে সবাই খাদ্য লবণ যেটা সোডিয়াম ক্লোরাইড, সেই সোডিয়াম ক্লোরাইড কিন্তু ক্রিস্টালাইন সলিড। সিমিলার সুক্রোজ বা চিনি, সেটাও একটা ক্রিস্টালাইন সলিড। পটাশিয়াম ক্লোরাইড অলসো এ ক্রিস্টালাইন সলিড, এক্সেট্রা এক্সেট্রা। নেক্সট, classification of crystalline solid. How can we classify the crystalline solid? Mainly crystalline solids are 4 types. What are the 4 types? The 4 types are molecular solid, ionic solid, metallic solid and covalent solid. এবং এই যে টাইপস কি ক্লাসিফিকেশানটা কিসের ওপর বেস করে করা হচ্ছে, ক্রিস্টালাইন সলিডকে কিসের ওপর বেস করে ক্লাসিফাই করা হচ্ছে, সেই বেসটা হচ্ছে অন দেয়ার নেচার অফ ইন্টারমলিকুলার ফোর্স। তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশানটা রয়েছে, যে একটা ক্রিস্টালাইন সলিডের মধ্যে যে মলিকুলগুলো বা অ্যাটমগুলো রয়েছে বা আয়নগুলো রয়েছে, তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান রয়েছে, এই ফোর্স অফ অ্যাট্রাকশানের ওপর ডিপেন্ড করে আমরা ক্রিস্টালাইন সলিডকে 4 ভাগে ভাগ করতে পেরেছি। এখানে যদিও এই ছবিগুলি স্পষ্ট নয়, আমি ডিটেলসে তোমাদের ছবিগুলি দেখাচ্ছি। দেখো, কোভ্যালেন্ট সলিড। কোভ্যালেন্ট সলিড হ্যাজ অ্যানাদার নেম অ্যাটমিক সলিড। এই যে কোভ্যালেন্ট সলিড, এই যে অ্যাটমিক সলিড আমরা লিখেছি, এটাকে কোভ্যালেন্ট সলিডও বলা হচ্ছে। C.S আমি লিখে ডিনোট করে দিলাম। এছাড়া রয়েছে আয়নিক সলিড, এছাড়া রয়েছে মলিকুলার সলিড। দেখো, আয়নিক সলিডের উদাহরণ সেই NaCl। আমি ক্রিস্টালাইন সলিডের এক্সাম্পল NaCl বলেছিলাম। এখানে দেখ, NaCl হলো আয়নিক ক্রিস্টালাইন সলিড। আর মলিকুলার সলিডের উদাহরণ হচ্ছে জল। H2O ইজ দ্য এক্সাম্পল অফ মলিকুলার সলিড। আর এছাড়া আরেকটা যে মেটালিক সলিড রয়েছে, সেই মেটালিক সলিডের কিছু এক্সাম্পল, ধরো সোডিয়াম মেটাল, পটাশিয়াম মেটাল, যে কোনো মেটালই হচ্ছে মেটালিক সলিডের এক্সাম্পল। তাহলে কি কি দাঁড়ালো? কোভ্যালেন্ট অর অ্যাটমিক সলিডের এক্সাম্পল হলো ডায়মন্ড অর গ্রাফাইট। আয়নিক সলিড, তার এক্সাম্পল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এক্সেট্রা। মেনলি দেখো, এরা কিন্তু ইলেকট্রোলাইসিস হয় এদের NaCl এর, সেই ধরনের সিস্টেমগুলো কিন্তু আয়নিক সলিড। মলিকুলার সলিড কি? জল, অ্যামোনিয়া, এক্সেট্রা। নেক্সট, মেটালিক সলিড। মেটালিক সলিডের এক্সাম্পল হচ্ছে এনি টাইপ অফ মেটাল।
Now we discuss about molecular solid. What is molecular solid? Or আরেকটা নাম আমি কি বলেছি, অ্যাটমিক সলিড। মলিকুলার সলিড হলো, আমরা মলিকুলার সলিডে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখাবো। আগে আমরা এক্সাম্পলটা আবার বলছি, ওয়াটার, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এক্সেট্রা এক্সেট্রা, কার্বন ডাইসালফাইড এক্সেট্রা এক্সেট্রা, বা অবভিয়াসলি এদের সলিড স্টেটে। মলিকুলার সলিডের ক্ষেত্রে এই যে আমি তোমাদের যে ছবিগুলো দেখাচ্ছিলাম, যে দেখো এই যে আমি তোমাদের ছবি দেখাচ্ছি, এই যে এক একটা, ধরো এই NaClটা, এই NaClএর এই যে এক একটা অ্যাটম তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাটমগুলো যেখানে বসে আছে এই জায়গাগুলোকে বলা হচ্ছে ল্যাটিস পয়েন্ট। এই যে ল্যাটিস পয়েন্ট, এই ল্যাটিস পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, এই মলিকুলার ক্রিস্টালের ক্ষেত্রে এই ল্যাটিস পয়েন্টে কিন্তু অলওয়েজ নিউট্রাল মলিকুল বসে। অ্যাটমিক সলিড বা মলিকুলার সলিডের ক্ষেত্রে ল্যাটিস পয়েন্টে জেনারেলি, সরি অ্যাটমিক সলিড নয়, এটা অ্যাটমিক সলিডটা হচ্ছে কোভ্যালেন্ট সলিড। মলিকুলার সলিডের ক্ষেত্রে কিন্তু আমরা মলিকুলার সলিড পড়ছি এখন, আমরা মলিকুলার সলিডের ক্ষেত্রে কিন্তু, যেটা ওয়াটার এবং অ্যামোনিয়া তার এক্সাম্পল, এদের ক্ষেত্রে কিন্তু যে ল্যাটিস পয়েন্টগুলো সেখানে নিউট্রাল মলিকুলস বসছে সব সময়। এই মলিকুলগুলোর ক্ষেত্রে যে মলিকুলগুলো যারা রয়েছে, সেই মলিকুলগুলোর মধ্যে উইক ভ্যান ডার ওয়াল ফোর্স অ্যান্ড ডাইপোল ডাইপোল ইন্টারাকশান কাজ করে। একটা ফোর্স কি বললাম, যে মলিকুলগুলো ওই সলিডটার মধ্যে, ক্রিস্টালাইন সলিডটার মধ্যে রয়েছে, এবং তাদের মধ্যে একটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশান আছে। সেই ফোর্স অফ অ্যাট্রাকশানটা কী? সেই ফোর্স অফ অ্যাট্রাকশানটা হচ্ছে দিস ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান অ্যান্ড দিস ডাইপোল ডাইপোল ইন্টারাকশান। Molecular solids are soft solids, low melting point and boiling point. মলিকুলার সলিডের ক্ষেত্রে কিন্তু মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট কিন্তু লো, অনেকটাই কম, এবং মলিকুলার সলিড কিন্তু কন্ডাক্টর হিসাবে কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারে না, পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এবং একই সাথে মলিকুলার সলিড ইজ জেনারেলি volatile in nature, like example water and ammonia. এছাড়াও এই যে কার্বন ডাইঅক্সাইড বা আয়োডিন যাদের ছবি দেখিয়েছি, এগুলোও কিন্তু মলিকুলার সলিড। নেক্সট আয়নিক ক্রিস্টাল বা আয়নিক সলিড। আয়নিক সলিডের এক্সাম্পল আমি একটু আগেই বলেছি, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এক্সেট্রা। আয়নিক সলিডের ক্ষেত্রে ওই যে আমি ল্যাটিস পয়েন্ট তোমাদের দেখালাম, ওই ল্যাটিস পয়েন্টে কিন্তু জেনারেলি পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়নস আর প্রেজেন্ট। পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়নস আর প্রেজেন্ট ইন দ্য ল্যাটিস পয়েন্টস অফ আয়নিক ক্রিস্টালস। দে আর হার্ড অ্যান্ড অলসো হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস ডিউ টু ভেরি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এই পয়েন্টটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আয়নিক সলিডের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট অনেক বেশি। যেমন NaClএর ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে প্রায় কাছাকাছি, এবং স্বাভাবিক এদের কেন এই মেল্টিং পয়েন্টটা বেশি হয়, এর একমাত্র কারণ হচ্ছে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন রয়েছে, তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান, যেই ফোর্স অফ অ্যাট্রাকশানটা অবভিয়াসলি ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশান অর ডাইপোল ডাইপোল ইন্টারাকশান তার থেকে অনেক বেশি এফেক্টিভ। এবং এই যে এফেক্টিভনেস বেশি এই আয়নিক ক্রিস্টালের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান, তার কারণেই কিন্তু মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট ইজ টু হাই। পুয়ার কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি ইন সলিডস। সলিড স্টেটে যখন এই আয়নিক ক্রিস্টাল থাকে তখন কিন্তু তাদের কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবাহিতা কিন্তু কম এবং খুবই কম, কিন্তু যে মুহূর্তে এদের মল্টেন স্টেটে যাবে, বা যেটাকে বাংলায় বলা হয় গলিত অবস্থা, যদি গলিয়ে দেওয়া হয় হিট দিয়ে, তখন কিন্তু এরা ভেরি গুড কন্ডাক্টর, এদের মধ্যে খুব ভালোভাবে কারেন্ট পাস করতে পারে।
Also, due to the high strong electrostatic force of attraction, they have too much high heat of vaporization. এদের হিট অফ ভেপারাইজেশনও কিন্তু অনেক বেশি। আর আয়নিক ক্রিস্টাল মানেই তোমরা বুঝতে পারছো যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ রয়েছে, সো দে ইজিলি ডিসোসিয়েট ইন ওয়াটার অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দে আর ইজিলি সলুবল ইন ওয়াটার। এক্সাম্পলস আর NaCl, KCl, CHCl, etc. Generally ionic compounds, ionic crystals. This is the picture of picture of structure. This is the structural picture of NaCl. যেখানে Cl গুলো দেখো এই ব্লু কালারের, আর অপর দিকে Na প্লাসগুলো অন্য কালারে রয়েছে, দুটো ডিফারেন্ট কালার দিয়ে এটা বোঝানো হয়েছে। এবং ফার্দার সলিড স্টেটে যখন আমি পরবর্তী পর্যায়ে পড়াবো তখন তো সেখানে আমি তোমাদের বলবো যে NaCl এর ক্ষেত্রে একটা সোডিয়াম আয়নকে 6টা ক্লোরাইড আয়ন ঘিরে রাখে, আবার একটা ক্লোরাইড আয়নকে 6টা সোডিয়াম আয়ন ঘিরে রাখে। এটা অনেকটা এটাকেই বলা হয় FCC স্ট্রাকচার। আমি স্ট্রাকচারটা এখানে তোমাদের লিখে দিচ্ছি যে FCC স্ট্রাকচার। আমি পরে ডিটেলসে তোমাদের FCC স্ট্রাকচার কি তোমাদের আমি বলবো। নেক্সট, কোভ্যালেন্ট ক্রিস্টাল। সাম এক্সাম্পলস অফ কোভ্যালেন্ট ক্রিস্টালস আর ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট। ডায়মন্ড এবং গ্রাফাইট হচ্ছে সবচেয়ে সহজতর কোভ্যালেন্ট ক্রিস্টালের এক্সাম্পল। এদের মধ্যে অবভিয়াসলি কোভ্যালেন্ট বন্ড রয়েছে মলিকুলগুলোর মধ্যে। ল্যাটিস পয়েন্টস আর অকুপাইড বাই নিউট্রাল অ্যাটমস। কোভ্যালেন্ট ক্রিস্টালের ক্ষেত্রেও ল্যাটিস পয়েন্টগুলো নিউট্রাল অ্যাটম দ্বারাই পূর্ণ থাকে। এখানেও কিন্তু কোনো ধরনের আয়নের কিন্তু অস্তিত্ব থাকে না। অ্যাটমস আর হেল্ড টুগেদার বাই কোভ্যালেন্ট বন্ড। অ্যাটমগুলোর মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকে। আগের আয়নিক ক্রিস্টালে আমরা বলেছি যে আয়নগুলোর মধ্যে আয়নিক বন্ড কাজ করছিল, এদের ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড কাজ করছে। দে আর হার্ড সলিডস। কোভ্যালেন্ট ক্রিস্টাল অবভিয়াসলি অত্যন্ত শক্ত হয় এবং হীরক এমন একটা পদার্থ, নেচারের সবচেয়ে শক্ত পদার্থটা হচ্ছে হীরক। আমরা জানি হিরে দিয়ে আমরা কাঁচকে কাটতে পারি। হাই মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ক অনেক বেশি। মেল্টিং পয়েন্ট কোভ্যালেন্ট ক্রিস্টালের ক্ষেত্রে অনেক বেশি হয়। হীরক বা গ্রাফাইটের ক্ষেত্রে যদি আমরা সার্চ করে দেখি সেটা অনেকটাই বেশি। তবে হ্যাঁ, আয়নিক ক্রিস্টালের থেকে তুলনায় কম। আয়নিক ক্রিস্টালের সব থেকে বেশি গলনাঙ্ক হয়। তড়িৎ পরিবাহিতা অনেক কম এবং এদের মল্টেন স্টেটেরও তেমন কোনো ব্যাপার নেই। এদের ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্রিস্টাল মানেই হচ্ছে তাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবাহিতা অত্যন্ত কম, নেই বললেই চলে। আমরা গ্রাফাইট এবং ডায়মন্ড সম্পর্কেও একটুখানি বেসিক পড়ব। This is the structure of diamond. These are tetrahedral structure. I denote it T. It's a crystalline lattice. The atoms of carbon here sp3 hybridized. তোমরা একটা জিনিস লক্ষ্য করো, একটা কার্বন অ্যাটমের সাথে দেখো 4টে আলাদা কার্বন অ্যাটম যুক্ত আছে। এই যে একটা কার্বন অ্যাটম, ধরো এই কার্বন অ্যাটমটাকে যদি আমরা দেখি, এর এই দিকে একটা কার্বন অ্যাটম, এই দিকে একটা কার্বন অ্যাটম, এ পাশে একটা কার্বন অ্যাটম, এদিকে একটা কার্বন অ্যাটম। মানে একটা অ্যাটমের সাথে 4টে অ্যাটম যুক্ত হয়ে রয়েছে। তার মানে কি, এটা কিন্তু টেট্রাহেড্রাল টাইপ স্ট্রাকচার।
এবং এখানে এই যে কার্বন কার্বন বন্ড লেন্থটা হচ্ছে 154 পিকোমিটার। দেখো sp3 হাইব্রিডাইজড স্ট্রাকচারের ক্ষেত্রে যে পরিমাণ যে বন্ড লেন্থটা দেখা যায় এটা প্রায় তার কাছাকাছি। এবং এখানে আমি আবার বলছি, ডায়মন্ডের ক্ষেত্রে কার্বনগুলো কিন্তু sp3 হাইব্রিডাইজেশনে রয়েছে। তাহলে ডায়মন্ডের ক্ষেত্রে কোন হাইব্রিডাইজেশনে আছে কার্বনগুলো? sp3 হাইব্রিডাইজেশনে। Next, graphite. Graphite is also a molecular solid. Sorry, covalent solid. Graphite is also a covalent solid. গ্রাফাইটের স্ট্রাকচার কিন্তু লেয়ার্ড স্ট্রাকচার। ভালো করে লক্ষ্য করো, এখানে এক একটা লেয়ার রয়েছে। এটা একটা লেয়ার, নিচে আরও একটা লেয়ার, আরও একটা লেয়ার, এরকম একাধিক লেয়ার রয়েছে এবং এরা হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি করেছে। আমি এইচ দিয়ে ডিনোট করছি। হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি করছে। দেখো 6টা কার্বন একটা ষড়ভুজ স্ট্রাকচার তৈরি করছে এবং এক একটা ষড়ভুজের সাথে একাধিক ষড়ভুজ যুক্ত হয়ে আছে এবং এক একটা লেয়ার তৈরি করেছে এবং একটা লেয়ারের নিচে আরেকটা লেয়ার রয়েছে, তার নিচে আরেকটা লেয়ার রয়েছে এবং কার্বনগুলো এক একটা লেয়ারের পরস্পর কিন্তু কোভ্যালেন্ট বন্ড করে রয়েছে। এবং এই যে লেয়ারগুলো, এই লেয়ারগুলো কোন ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে রয়েছে? সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। এবং এই যে দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্স, এই দুটো লেয়ারের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 340 পিকোমিটার। 340 পিকোমিটার দেখো এখানে লেখা আছে। ইচ লেয়ার কম্পোজড অফ প্ল্যানার হেক্সাগোনাল রিং। এবং এই যে এক একটা লেয়ার আমি দেখিয়েছি এখানে, এই লেয়ারগুলো কিন্তু এক একটা প্লেনে রয়েছে। তার মানে এক একটা লেয়ার যদি এক একটা প্লেনে থাকে তাহলে একাধিক প্লেন আছে গ্রাফাইটের স্ট্রাকচারে। এবং এই যে কার্বন কার্বন বন্ড লেন্থ, এই কার্বন কার্বন বন্ড লেন্থ কিন্তু একটা লেয়ারের মধ্যে যদি কার্বন কার্বন বন্ড লেন্থ দেখি সেটা কিন্তু 141.5 পিকোমিটার। 141.5 পিকোমিটার। আর দুটো লেয়ারের কার্বন কার্বন ডিস্টেন্স হচ্ছে 340 পিকোমিটার। তাহলে এই যে গ্রাফাইটের যে হেক্সাগোনাল যে স্ট্রাকচারটা রয়েছে, এই হেক্সাগোনাল স্ট্রাকচারের নির্দিষ্ট একটা লেয়ারের মধ্যে কার্বন কার্বন ডিস্টেন্স কত? 141.5 পিকোমিটার, 141.5 পিকোমিটার। বাট দ্য ডিস্টেন্স বিটুইন টু লেয়ার which is measured through the carbon carbon distance, it is 340 পিকোমিটার। দুটো লেয়ারের মধ্যে কিন্তু 340 পিকোমিটার। এবার আমি আসি হাইব্রিডাইজেশনের কথায়। ডায়মন্ডের ক্ষেত্রে আমরা কি দেখেছি? কার্বনগুলো sp3 হাইব্রিডাইজেশনে আছে, কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে এরা sp2 হাইব্রিডাইজেশনে আছে। sp2 গ্রাফাইটের ক্ষেত্রে কিন্তু কার্বনগুলি sp2 হাইব্রিডাইজেশনে রয়েছে। এবং এই গ্রাফাইটের ক্ষেত্রে আমরা পাই বন্ড লক্ষ্য করতে পারি। গ্রাফাইটের ক্ষেত্রে পাই বন্ড আছে, ডায়মন্ডের ক্ষেত্রে কোনো ধরনের পাই বন্ড নেই। এবং এই পাই বন্ড থাকার কারণেই গ্রাফাইট সবসময় স্লিপারি হয় এবং মেক্স ইলেকট্রনস মুভ অ্যান্ড কন্ডাক্ট ইলেকট্রিক্যালি। এবং গ্রাফাইটের ক্ষেত্রে ইলেকট্রন কন্ডাকশান ব্যান্ডে থাকে এবং ইজিলি ইলেকট্রিককে পাস করতে পারে। অর্থাৎ গ্রাফাইটের তড়িৎ পরিবাহিতা আছে। আমরা কি জানি? গ্রাফাইট একটা অধাতু, নন মেটাল। তা সত্ত্বেও কার্বনের একটা নন মেটাল,
তার সত্ত্বেও এর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি রয়েছে, যেটা একটা এক্সেপশনাল কেস। জেনারেলি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মেটালে থাকে, কিন্তু এক্সেপশনাল কেস হচ্ছে অনলি ফর গ্রাফাইট, যে গ্রাফাইটের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি রয়েছে। এবং তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এই গ্রাফাইটের পাই ইলেকট্রন আছে, পাই বন্ড দেখা যায়। এবং একই সাথে এই কারণেই গ্রাফাইট কিন্তু স্লিপারি হয়, বা গ্রাফাইট যদি তোমরা কেউ হাতে নিয়ে দেখো, গ্রাফাইট কিন্তু সবসময় একটু পিচ্ছিল হয়, হাত থেকে পিছলে পিছলে চলে যাবে। নেক্সট, মেটালিক ক্রিস্টাল। সবশেষে যে ক্রিস্টালাইন সলিডের যে লাস্ট পার্ট, সেটা হলো মেটালিক ক্রিস্টাল। আমি প্রথমেই কিছু এক্সাম্পল বলেছিলাম মেটালিক ক্রিস্টালের: সোডিয়াম মেটাল, পটাশিয়াম মেটাল, গোল্ড মেটাল, সিলভার মেটাল, ট্রানজিশন মেটালস, দে অল আর মেটালিক ক্রিস্টাল। মেটালিক ক্রিস্টালের ক্ষেত্রে কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, ল্যাটিস পয়েন্টস আর অকুপাইড বাই পজিটিভ মেটাল আয়ন্স সারাউন্ডেড বাই এ সি অফ মোবাইল ইলেকট্রনস। ল্যাটিস পয়েন্টগুলো, মেটালিক ক্রিস্টালে তো শুধু মেটাল রয়েছে, মেটাল অ্যাটম আর মেটাল আয়ন রয়েছে, সেই মেটাল আয়নগুলো কিন্তু ল্যাটিস পয়েন্টে থাকে, পজিটিভ মেটাল আয়নগুলো ল্যাটিস পয়েন্টে থাকে। এবং এই যে মেটাল আয়নগুলো, আমরা মেটালের ক্ষেত্রে কি জানি? মেটালের ক্ষেত্রে মেটালের যে বাইরের অংশে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, এবং ওই ফ্রি ইলেকট্রনে, মুক্ত ইলেকট্রন যেটাকে বলা হয়, ওই মুক্ত ইলেকট্রনের জন্যই তো মেটাল ইজিলি কারেন্টকে পাস করতে পারে, ইজিলি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি নেচারটা শো করতে পারে। এবং এইটা হয় তার কারণ হচ্ছে এক ধরনের আমাদের কেমিস্ট্রিতে একটা নির্দিষ্ট একটা থিওরি আছে, ইলেকট্রন সি মডেল। এই ইলেকট্রন সি মডেলে বলছে যে মেটালের বাইরের দিকে, মানে মেটালের ওপরের অংশে ইলেকট্রনের সমুদ্র রয়েছে, এবং এই যে মেটালিক ক্রিস্টালে যে মেটাল, পজিটিভ মেটাল আয়নগুলো রয়েছে, তাদেরকে ঘিরে ওই পজিটিভ মেটাল আয়ন থাকলে তার থেকে তো ইলেকট্রন বেরিয়ে এসেছে। একটা অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে তবেই তো সেটা আয়নে পরিণত হয়, এবং ওই যে ইলেকট্রনগুলো ওই ল্যাটিস পয়েন্টে যে মেটালের যে পজিটিভ আয়নগুলো রয়েছে তার ওপর দিয়ে ইলেকট্রনের সমুদ্রের মতো আছে। দিস ইজ কল্ড ইলেকট্রন সি মডেল। ইন ফিউচার আমরা ইলেকট্রন সি মডেল পড়াবো, তখন আরও ডিটেলস তোমরা জানতে পারবে। নেক্সট কি, মেটাল কিন্তু অত্যন্ত শক্ত হয়, এবং মেটাল জেনারেলি ওয়েটি হয়, মানে যথেষ্ট তার মেটালের নির্দিষ্ট ওজনটাও অনেকটা বেশি হয়। মেটালের ক্ষেত্রে হাই টেনসাইল স্ট্রেংথ, মানে মেটালকে টান মারলে বা মেটালকে যদি আমরা টান দিই তাহলে মেটাল কিন্তু কখনো ছিঁড়ে যাবে না। একটা সুতোকে আমরা টান দিলে সুতোটা ছিঁড়ে যেতে পারে, কিন্তু মেটালের ক্ষেত্রে কিন্তু মেটাল ছিঁড়ে যাবে না। এছাড়া মেটাল অবভিয়াসলি আমরা সবাই জানি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। মেটাল অলওয়েজ গুড কন্ডাক্টর, এবং সব থেকে আমাদের এনভায়রনমেন্টে যতগুলো মেটাল রয়েছে তার মধ্যে সব থেকে বেটার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, বেস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শো করে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সিলভার। সিলভার হচ্ছে সব থেকে বেস্ট ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি শো করে। কিন্তু আমাদের জেনারেলি বাড়িতে যে ইলেকট্রিকের তার থাকে, সেই ইলেকট্রিকের তারটা সিলভার হয় না, কারণ সিলভারের অত্যন্ত অনেক বেশি দাম, এবং সিলভার যার জন্য সিলভারটা মিস ইউজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যার জন্য সিলভারের থেকে কম ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হওয়া সত্ত্বেও আমরা বাড়িতে ইলেকট্রিকের তারে আমরা কপারটাকে ইউজ করি, কপার বা তামাকে ব্যবহার করি। এছাড়া মেটালে আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, দে আর মেলেবল অ্যান্ড ডাকটাইল।
বন্ডিং ইলেকট্রনস ইন মেটালস রিমেন ডিলোকালাইজড ওভার দ্য এন্টায়ার ক্রিস্টাল। মেটালের যে আমি ওই যে ইলেকট্রন সি মডেল বলছিলাম, এবার এই যে মেটালগুলো যে রয়েছে, মেটালগুলোর মধ্যে তো মেটালিক বন্ড রয়েছে। এবার এই যে মেটালিক বন্ডের যে ইলেকট্রন, দুটো মেটাল নিশ্চয়ই এমনি এমনি নেই, সেই মেটাল দুটোর মধ্যে তো একটা ফোর্স অফ অ্যাট্রাকশান, মেটাল অ্যাটমগুলোর মধ্যে তো ফোর্স অফ অ্যাট্রাকশান আছে, এবং ওই ফোর্স অফ অ্যাট্রাকশানে যে মেটালিক বন্ড তৈরি হচ্ছে, যেটা সম্পূর্ণ একটা আলাদা ধরনের মেটালিক বন্ড, সেই মেটালিক বন্ডের ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলো ওভারঅল এন্টায়ার ক্রিস্টালটা দিয়ে কিন্তু ছড়িয়ে থাকে, এবং ছড়িয়ে থাকার ফলে মেটালের ওপরে একটা ইলেকট্রনের যে আমি যেটা ইলেকট্রন সি লেভেল আমি একটু আগেও বললাম, এটাই হচ্ছে এই ইলেকট্রন সি মডেলটা আর কথা বলার কারণ, যে এই ইলেকট্রনগুলো মেটালের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং আচ্ছা, এ প্রসঙ্গে আমি একটা কথা তোমাদের বলি, মেটালিক বন্ড ব্যাপারটা কী? মেটালিক বন্ড হচ্ছে ইট ইজ দ্য নন ডিরেকশনাল ফোর্সেস, এটার কোনো ডাইরেকশান নেই, এক ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশান, যেটা মেটাল অ্যাটমের মধ্যে, যেটা মেটাল আয়ন এবং ইলেকট্রনের মধ্যে কাজ করে, between the metal ions and electrons surrounding the metal ions in the electron sea is called metallic bond. তাহলে মেটালিক বন্ডটা কী দাঁড়ালো? মেটালিক বন্ড হচ্ছে, আমরা মেটাল আয়নটা কি বলছি, আমরা পজিটিভলি চার্জড, আর যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে যারা মেটালের ওপর দিয়ে ইলেকট্রন সি হয়ে রয়েছে বা ইলেকট্রনের সমুদ্র হয়ে রয়েছে, সেই ইলেকট্রন সমুদ্র সেটা তো নেগেটিভলি চার্জড। এবার ওই পজিটিভ মেটাল আয়নের সাথে এই যে ইলেকট্রন সমুদ্রের যে নেগেটিভলি চার্জড, এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশান, এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশান যেটা রয়েছে, এটাই হচ্ছে মেটালিক বন্ড। Various properties of metals such as electrical and thermal conductivity, metallic luster, ductility, malleability can be explained on this basis of electron C model. এই ইলেকট্রন সি মডেলের ওপর ভিত্তি করে মেটালের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, মেটালের যে মেটালকে যে আমরা টান দিয়ে ছিঁড়তে পারি না, বা মেটালকে সহজে বাঁকানো যায় না, বা মেটালের যে নির্দিষ্ট যে প্রপার্টিগুলো রয়েছে, এই প্রপার্টিগুলোকে মেটালের প্রসারণশীলতা, নমনীয়তা, এই ধরনের যে প্রপার্টিগুলো রয়েছে, এই প্রপার্টিগুলোকে আমরা এই মেটালিক বন্ড উইথ ইলেকট্রন সি মডেল দিয়ে আমরা ডিফাইন করতে পারি। থ্যাংক ইউ। আজকে আমরা তোমাদের কী কী বিষয় পড়ালাম মেনলি? আজকে আমরা তোমাদের মেনলি সলিডের ক্যারেক্টারিস্টিক্স এবং একই সাথে সলিড স্টেট কেমিস্ট্রি ব্যাপারটা কী, এবং সলিডকে কটি ভাগে ভাগ করা যেতে পারে, টাইপস অফ সলিড হুইচ আর ক্রিস্টালাইন সলিড অ্যান্ড অ্যামারফাস সলিড, অ্যান্ড ক্রিস্টালাইন solids are 4 types which are atomic solids, ionic solids, covalent solid and also metallic solid, এবং their examples is discussed now. নেক্সট দিন আমরা পড়ব ক্রিস্টাল ল্যাটিস সম্পর্কে পড়ব, এবং একই সাথে ইউনিট সেল ব্যাপারটা কি সে সম্পর্কে 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল ইউনিট সেল সম্পর্কে আমরা বলবো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে ছড়িয়ে দাও। আমি এখন থেকে তোমাদের এই ক্লাস 11 এবং 12-এর বিভিন্ন বিষয় সম্পর্কে, কেমিস্ট্রির যে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে, চ্যাপ্টারগুলো সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করব। আশা করি এতে তোমাদের উপকার হবে, এবং তোমরা এই করোনা পরিস্থিতিতে যারা বাড়ি থেকে বেরোতে পারছো না, তাদের যথেষ্ট সুবিধা হবে, এবং তাদের কাছে তারা ইজিলি এই কেমিস্ট্রি বিষয়টা তাদের কাছে অনেক সহজবোধ্য হবে, এবং সিবিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম প্রত্যেকের কাছেই যাতে সহজবোধ্য হয়, তাই আমি
বাংলা এবং ইংরাজি দুটো ল্যাঙ্গুয়েজকে বেস করেই আমি তোমাদের পড়াচ্ছি, এবং তোমরা এই ভিডিওটা দেখো। কোনো রকম যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা শেয়ার করো, এবং আমি যতটা সম্ভব পারবো তোমাদের কনফিউশন দূর করব। থ্যাংক ইউ।